যন্ত্রদানব। Freedom from fear is the freedom I claim for you, my motherland. না, এটা শুধুমাত্র একটি লোকের তার চেনা ভিড়ের মাঝে একলা হয়ে যাওয়ার গল্প নয়। এটা শুধুমাত্র সেই মানুষটির এক বিষাক্ত স্বৈরতন্ত্রের সামনে অভয় হয়ে ওঠার গল্প নয়। এটা কাহিনী এক দেশভক্তের, যার নিজের মাতৃভূমির প্রতি করা স্বাধীনতা ও ন্যায়ের অঙ্গীকার তাকে তার মায়ের বুক থেকে উপড়ে ফেলা সেই সব নিরীহ সন্তানদের বলি নিঃশব্দে মেনে নিতে করেছিল নারাজ। এরকমই এক অদমনীয় ধ্বংসাত্মক শক্তির মুখোমুখি রুখে দাঁড়ানোর গল্প বেলা চাও পরিবেশন করতে চলেছে যন্ত্রদানব। হ্যালো, রে, তোর প্রাণের কি কোনো ভয় নেই? আরে বাবা, নিজের কথা না ভাবলেও অন্তত নিজের বউ বাচ্চার কথা তো ভাববি। আর কতবার, হ্যাঁ, আর কতবার বলতে হবে তোকে? ক্ষমতা থাকলে সামনে এসে কথা বলুন, টেলিফোনে হুমকি কাকে দিচ্ছেন? হ্যাঁ, এই কথাটা বলে ফোনটা কেটে দিল অভয়। যবে থেকে অভয় সিন্ধু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নির্মাণ করা নতুন কিছু আইনের বিরুদ্ধে লেখালেখি শুরু করেছে, অভয়ের তবে থেকেই এই থ্রেট কলগুলো আসা শুরু হয়েছে। অভয়ের স্ত্রী নীলাঞ্জনা যথারীতি এই বিষয়টা নিয়ে বেশ চিন্তিত। আর হবে নাই বা কেন? কি গো, কে ফোন করেছিল? ও কিছু না, রং নম্বর। মিথ্যে কথা বলো না। 8 বছর ধরে সংসার করছি, তোমার মুখটা দেখলেই না সবটা বুঝতে পারি। বুঝতেই যখন পারছো তাহলে আর জিজ্ঞেস করছো কেন? আমার আমার খুব ভয় করছে অভয়। আরে ভয় পেও না, এরা ফাঁকা কলসি, শুধু আওয়াজটাই আছে। তাও কি দরকার তোমার স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে লেখার? লোকটা একটা জানোয়ার, কাউকে ছাড়ে না। ওই জন্যই তো লেখাটা প্রয়োজন নীলু। তোমার কিছু হয়ে গেল অভয়, আমাদের কি হবে বলো তো? আচ্ছা আচ্ছা, আমার কথা না হয় বাদ দাও, একবার রুম্পির কথাটা অন্তত ভাবো। কতবার বয়স ওর। নীলাঞ্জনাকে প্রায় ভয় কাঁপতে দেখে অভয় নীলাঞ্জনাকে নিজের বুকে টেনে নিল। তারপর আলতো করে নিজের দুটো হাত নীলাঞ্জনার গালে রেখে চোখে চোখ রেখে বলল, চিন্তা করো না, আমি তোমাদের কিচ্ছু হতে দেবো না। আমরা এই সিন্ধু দেশ ছেড়ে অন্য কোনো পশ্চিমের দেশে গিয়ে থাকতে পারি না অভয়। কি বলছো এসব নীলু? ওরা আমাদের ভয় দেখালেই আমরা ভয় পেয়ে যাবো? ওরা আমাদের দেশদ্রোহী বলা মানেই আমরা দেশদ্রোহী হয়ে গেলাম? আমরা এখানে থেকে আমাদের মাতৃভূমির জন্য লড়াই করব, আবার ঠিক পথে নিয়ে যাব সিন্ধু দেশকে। কীভাবে করবে তুমি এসব অভয়? তোমার কলম দিয়ে? তোমার কাছে আছে শুধু মাত্র একটা কলম, আর ওদের ওদের কাছে আছে হাজার হাজার বন্দুক। আ পেন ইজ মাইটার দেন এ সোর্ড নীলু। আমাদের দেশ যে জায়গাটা এসে পৌঁছেছে সেখানে আ পেন ক্যান নেভার বি মাইটিয়ার দ্যান আ সোর্ড। তুমি তুমি বুঝতে চাইছো না কেন? তুমি একা একটা রাষ্ট্রকে হারাতে পারবে না অভয়। প্লিজ প্লিজ ডোন্ট বি ডিলিউশনাল, একটু প্র্যাকটিক্যালি ভাবো। আচ্ছা আচ্ছা, শোনো, আমরা এই ব্যাপারে সন্ধ্যেবেলা আমি অফিস থেকে ফিরলে কথা বলি। আমার অফিসের না বড্ড দেরি হয়ে যাচ্ছে, আবার তার আগে রুম্পিকেও তো স্কুলে ড্রপ করতে হবে। আজ বাইরে বেরোয় না লক্ষ্মীটি, রুম্পিকেও স্কুল যেতে হবে না। ওফ হো নীলু, ইউ আর বিং হিস্টেরিক্যাল। কিচ্ছু হবে না। রুম্পি, হ্যাঁ রুম্পি,
এই রুম্পি আসার আগে চোখের জলটা মুছো। শি শুড নট সি ইউ লাইক দিস। নীলাঞ্জনা শাড়ির আঁচলটা দিয়ে চটপট নিজের চোখ মুখটা মুছে নিল, কিন্তু ভয়ের ছাপ কি আর এত সহজে মুখ থেকে যায়? রুম্পি তাড়াতাড়ি এসো, উইল বি লেট ফর স্কুল। একটা বছর ছয়েকের মিষ্টি দেখতে মেয়ে স্কুল ইউনিফর্ম পরে পিঠে একটা ছোট্ট ব্যাগ নিয়ে বেরিয়ে এলো। এসেই তার চোখ পড়ল নিজের মায়ের ওপর। তোমার কি হয়েছে মাম্মাম? তুমি কাঁদছো কেন? মামাম কাঁদছে না বাবু, মামামের শরীরটা একটু খারাপ। তাহলে আমি আজ বাড়িতে থাকি। আই উইল টেক কেয়ার অফ হার। আমি মাম্মামকে ওষুধ দিয়ে দিয়েছি, মাম্মাম একটু পরেই ঠিক হয়ে যাবে। তুমি স্কুল চলো। আচ্ছা বাবাই, টাটা মাম্মাম। গাড়িতে যেতে যেতে রুম্পি নিজের বাবাইয়ের কাছে একটা জেদ করে বসলো। বাবাই, আইসক্রিম খাবো। কালকেই তো খাওয়ালাম তোমাকে আইসক্রিম, আজ আর না। না বাবাই, কাল তো চকলেটটা খেলাম। কতদিন স্ট্রবেরি আইসক্রিম খাইনি। স্ট্রবেরি আইসক্রিম খাবো। মাম্মাম এবার আমাকে বকবে। প্লিজ বাবাই, প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আগে এবিসিডিটা শোনাও তো একবার। এ বি সি ডি ই এইচ, ভুলে গেছি। এ কি বাবু, শুধু খেললেই হবে? পড়াশোনাও তো করতে হবে, নাহলে বড় হয়ে বাবাইয়ের মতো জার্নালিস্ট কী করে হবে? আমি পড়েছি তো, রোজ পড়েছি, শুধু ইংলিশটা পড়িনি। কেন ইংলিশ পড়নি কেন? মিস বলেছে যে আর ইংলিশ পড়তে হবে না, এবার থেকে স্কুলে শুধু বাংলা পড়ানো হবে। বাবা বুঝতে পারলো না যে এটার উত্তরে কি বলবে। ও রুম্পিকে একটা 20 টাকার নোট দিয়ে দিল স্কুলের ক্যান্টিন থেকে আইসক্রিম কিনে খাওয়ার জন্য। রুম্পিকে স্কুলে ড্রপ করে যখন অভয় অফিসের দিকে যাচ্ছে, তখন ট্রাফিকে দাঁড়িয়ে ওর চোখ পড়ল এক যুব নেতার ওপর, যে মঞ্চ বেঁধে একটা কবিতা পড়ছিল। মঞ্চটার সামনে তেমন কিছু ভিড় ছিল না, শুধু কিছু কলেজের ছাত্রছাত্রীও দাঁড়িয়েছিল। সব মনে রাখা হবে। তুমি রাত লেখো, আমি চাঁদ লিখবো। তুমি জেল ভরো, আমি জেলে বল। তুমি লেখায় লেখো, আমি কবিতা লিখবো। তুমি বলো পারলে খুন করে দাও আমাকে। আমি প্রেরিত হয়ে সেই খুনের বয়ান লিখে ফেরত পাঠাবো তোমাকে। তুমি আদালতে এসে হাজরামি লেখো, আমি শিশু সব ঘটনা লিখবো। এত জোরে বলবো বকিও শুনতে পাবে, এমনই প্রশ্ন লিখবো শিল্পীরাও দেখতে পাবে। তোর পথে সেটা ভালো, আমার গোলাপের রং লাল। তুমি শোষণে খুবই ভালো, কিন্তু আকাশের যে আলো তাকে লাভ লেখা থাকবে। সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে। এই যুব নেতাকে শুনে অভয়ের বেশ গর্ব হচ্ছিল। সে ভাবছিল যে না, সিন্ধু দেশে এখনো কিছু লোক আছে যারা শাসকদের বিরুদ্ধে কথা বলতে ভয় পায় না, এখনো আশা আছে। এমন সময় একদল পুলিশ এসে ওই ছাত্র নেতা এবং যত ছাত্র মঞ্চের সামনে ছিল তাদের সবাইকে গ্রেফতার করে পুলিশের ভ্যানে পুড়তে লাগলো। কিন্তু ছাত্র সমাজের মুখ বন্ধ রাখা কি অতই সহজ? অভয় খুব ঘৃণা সহকারে নিজেকেই বলল, আর কতদিন অত্যাচার করবে? কোনো না কোনো দিন তো জনতা মুকুটটা ছিনিয়ে নেবেই। আমার গাড়িতে স্টার্ট দিয়ে গাড়ি বেরিয়ে চালানো। ঠিক 6 মিনিট আগে সকাল 9:11 সিন্ধু দেশের মিলিটারি জেনারেল পুরো ফোর্স নিয়ে সিন্ধু ভবন ও সংসদ ভবনে যৌথ হামলা করে দুটোকেই নিজের কবজায় করে নিয়েছে। সিন্ধু দেশের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীকে গ্রেফতার করে রাখা হয় সিন্ধু ভবনে। মিলিটারি জেনারেল এখনো অবধি এই নিয়ে সাংবাদিক মাধ্যমের কাছে কোনো মন্তব্য রাখেননি। আমাদের সূত্র থেকে জানা যাচ্ছে যে এই আদেশ এসেছিল স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে। আরও জানা যাচ্ছে যে তিনি আজ রাত 12টায় সিন্ধু দেশ ও দেশবাসীর উদ্দেশ্যে কিছু জরুরি ঘোষণা করবেন। এরম একটা খবর হজম করতে না পেরে অভয় রেডিওটা বন্ধ করতে যাবে, ঠিক এমন সময় অভয়ের গাড়ির চড় করে ভেঙে পড়ল। অভয়ের হাত থেকে স্টিয়ারিং হুইলটা ঘুরে যাওয়াতে
গাড়িটা উঠে পড়লো ফুটপাথে, তারপর একটা ল্যাম্প পোস্টে ধাক্কা খেয়ে থেমে গেল। ধাক্কাটার ফলে গাড়ির সামনের দিকটা তুবড়ে গিয়ে ধোঁয়া বেরোতে লাগলো। অভয় গাড়ি থেকে বেরোতে যাবে এমন সময় একটা বাইকে করে দুজন তার গাড়ির দরজার পাশে এসে দাঁড়ালো। আমাদের নজর আছে তোর উপর, খুব সাবধান। এই চল। কথাটা বলে গুন্ডা দুটো বেরিয়ে গেল। অভয় গাড়ি থেকে নেমে দেখলো রাস্তার সবাই তার দিকে তাকিয়ে আছে, কিন্তু কেউ কোনো সাহায্য করতে এগিয়ে এলো না। ডিসগাস্টিং কভার্স। অভয় বুঝতে পারল যে হামলা শুধু ওকে ভয় দেখানোর জন্য করা হয়েছিল, ওকে প্রাণে মারার জন্য নয়। অভয় ভাবল যে তাও ব্যাপারটা একবার পুলিশকে জানানো দরকার। পুলিশ স্টেশনে গিয়ে পুলিশ ইন্সপেক্টরকে পুরো ঘটনাটা বলতে ইন্সপেক্টর বলল, দেখুন মশাই, আপনি বুদ্ধিমান মানুষ, আপনি জানেন যে এ দেশ কোন দিকে যাচ্ছে। পুলিশেরও এ ব্যাপারে কিচ্ছু করার নেই। বেকার বেকার এই ক্ষমতাশালী লোকদেরকে রাগানোর কি কোনো মানে আছে? ওরা যা চাইছে তাই করুন না। অভয় এটা শুনে হতাশ হলেও অবাক হলো না। অফিস পৌঁছতে পৌঁছতে বাজলো 11টা। নিজের টেবিলে সে বসে সবেমাত্র একটা আর্টিকেল লেখা শেষ করেছে। এমন সময় একটা পিওন এসে বলল, স্যার, এডিটর ম্যাডাম আপনাকে একটু দেখে পাঠিয়েছে। আসবো? Yes, come in. সরি ম্যাম, আজ একটু দেরি হয়ে গেল। কি বলবো, আসার সময় অ্যাটাক হয়েছিল, 3 বুলেটস, তাই পুলিশ স্টেশন গেছিলাম। কি বলছো অভয়? আর ইউ অল রাইট? ইয়েস, আই এম ফাইন। জাস্ট ভয় দেখানোর চেষ্টা, সেম ওল্ড ট্রিক। সরি ম্যাম, হোম মিনিস্টার্স অফিস, মে আই? Yes, sure, go on. হ্যালো, আমি স্বরাষ্ট্রমন্ত্রী সেক্রেটারি বলছিলাম, উনি একটু আপনার সাথে কথা বলতে চান। কিন্তু কেন? হ্যালো অভয়বাবু, শুনলাম আজ সকালে আপনার ওপর ফায়ারিং হয়েছে, তো কিছু হয়নি তো? ফায়ারিংটা তো আপনি করিয়েছেন মাননীয় মন্ত্রী মশাই। দেখুন, আপনি বুদ্ধিমান মানুষ, আপনি বুঝতেই পারছেন যে সিন্ধু দেশ এখন একটা পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। আসল পরিবর্তন। আরে সিন্ধু দেশকে সোনার সিন্ধু দেশ বানানোর স্বপ্ন তো এবার পূরণ হতে চলেছে, তাই না? কিভাবে বানাবেন সোনার সিন্ধু দেশ? ইমাদদের নাগরিকত্ব কেড়ে নিয়ে, আর্যবংশীদের দিয়ে ইমাদদের খুন এবং রেপ করিয়ে, ওদের বাড়িঘর জ্বালিয়ে দিয়ে, গণতন্ত্রকে স্বৈরতন্ত্র দিয়ে রিপ্লেস করে? আপনি সব ভুল প্রশ্ন করছেন অভয়বাবু। আপনি তো একজন খুবই ভালো সাংবাদিক, তাই না? এরম ভালো সাংবাদিকের প্রয়োজন তো আমারও আছে। আপনি বরং জিজ্ঞেস করুন যে এই সোনার সিন্ধু দেশে আপনি কি করলে আপনার উন্নতি হবে। আমি কোনো গণহত্যাকারীর পোষা কুকুর হতে চাই না মন্ত্রী মশাই। আরে সে তো অনেকেই অনেক কিছু চায় না অভয়বাবু। আর আপনি যে তখন থেকে আমাকে অপমান করছেন, তাতে কি আমার কিছু যায় আসে বলে আপনার মনে হয়? যায় তো আপনার আসে মন্ত্রী মশাই, না হলে আমার ওপর হামলা করাতেন না। আপনি নিজের কথা না হয় নাই ভাবলেন, কিন্তু আপনার বাড়িতে তো একটি সুন্দরী স্ত্রী আর একটা ছোট মেয়ে আছে, তো তাদের কথাটা একবার ভাবুন। আপনি আমার বিরুদ্ধে কাজ না করে আমার হয়ে কাজ করলে অনেক কিছু পেতে পারেন। আপনার কখনো কোনো কিছুর অসুবিধা হবে না, এই কথাটা আমি আপনাকে দিলাম, জান। আপনি ঘুষ দিয়ে বা ভয় দেখিয়ে আমাকে কিনতে পারবেন না মন্ত্রী মশাই। সোনার সিন্ধু দেশে আমার সাথে শত্রুতা করাটা কি খুব বুদ্ধিমানের কাজ অভয়বাবু? অভয় আর কোনো কথা না বলে ফোনটা রেখে দিল। রাগে ওর চোখ মুখ লাল হয়ে গেছিল। That seemed heated. ফাকিং স্কাউন্ড্রেল, ভাটে গুন্ডা দিয়ে কাজ হয়নি বলে নিজে কল করেছে আমাকে থ্রেট দেওয়ার জন্য। অভয়, তুমি একটু ঠান্ডাভাবে ভাবো। You don't want this man as your enemy. ইভেন ইউ ম্যাম, আমি একজন অনেস্ট সাংবাদিক। স্বরাষ্ট্রমন্ত্রী যা খুশি করে নিক, আই উইল নট ব্যাক আউট। You are a revolutionary only as long as you're alive. যদি বেঁচেই না থাকো তো এত কিছু করে কি লাভ? যাতে অন্যরা বেঁচে থাকতে পারে। বাই দ্য ওয়ে, আমি আপনার অফিসে আসার আগে আজ সকালের মিলিটারি কুপ ইনসিডেন্টটা নিয়ে একটা রিপোর্ট লিখে আপনাকে মেল করেছি। হ্যাঁ, আমি পড়লাম। আই ওয়ান্ট দ্যাট পাবলিশড ASAP. I am only the chief editor, অভয়। I don't own the Times of Sindh. আমার উপরেও অনেক লোক আছে, আমাকে দেখতে হবে if they want to go ahead with something like this, especially এরম একটা সময়। And anyway, you are among the very few journalists who are still writing against the Home Minister.
people will start thinking that you have some personal grudge against him. Ma'am, you know better than that. Media is the fourth pillar of democracy, and this man wants to wrap it up in shackles. You have to get this published. Today might be the last day of freedom. Okay, Abhay, I will see what I can do. কিন্তু তুমি প্লিজ একটু সাবধানে থাকো. Don't put yourself in harm's way. Thank you, ma'am. নিজের টেবিলে ফেরত এসে বসতেই সূর্য এসে অভয়কে একটা সিগারেট অফার করলো। অফিসের ভেতরে আরে খা খা, আজ সবাই বড্ড মেসটা, কেউ কিছু বলবে না আজ। অভয় খুব একটা সিগারেট খায় না, কিন্তু আজ সকাল থেকে যা সব ঘটে চলেছে তাতে একটা সিগারেট হলে মন্দ হয় না। এটা ভেবে অভয় একটা সিগারেট নিয়ে সেটা জ্বালালো। শুনলাম আজ সকালে তোর উপর অ্যাটাক হয়েছে। এমনি এমনি তোকে বারণ করি না কিন্তু হোম মিনিস্টারকে নিয়ে ওই সমস্ত আর্টিকেলস লিখতে। ওই সব আর্টিকেলসগুলো ফ্যাক্ট সূর্য, তোরা তো লিখবি না, কাউকে তো লিখতে হবে। আর কি হবে লিখে? হ্যাঁ, কি হলো আজ সকালে সিন্ধু ভবনে? কিছু আটকাতে পারলি? বেকার বেকার তুই রাষ্ট্রের শত্রু হয়ে যাচ্ছিস। রাষ্ট্রের শত্রু আমি নই সূর্য, রাষ্ট্রের শত্রু তোরা, যারা চারিপাশে এত অত্যাচার দেখেও চুপ করে থাকিস, সাংবাদিক হয়েও একজন সাংবাদিকের কর্তব্য করিস না। লিসেন অভার, সাংবাদিকের কর্তব্য করতে গিয়ে আমি নিজের প্রাণটা হারাতে রাজি। আর এত লোকে যে প্রাণ হারাচ্ছে, আগের দিন কি হলো দেখলি তো? আমাদের অফিসে ঢুকে গুন্ডারা ওয়াসিমকে তুলে নিয়ে গেল। কেন? কারণ ও ইমাল, ও ভেড়া খায়, আর ভেড়া আমাদের আর্যবংশীদের ধর্মীয় পশু। ও ভেড়া খায় বলে কিছু ভাড়াটে গুন্ডা এসে ওকে সন্ত্রাসবাদী বলে তুলে নিয়ে গেল আমাদের চোখের সামনে থেকে। আর আমরা কি করলাম? কিচ্ছু না। ফালতু মেলোড্রামা করিস না তো। কী করতাম আমরা? আমাদের কিছুই করার ছিল না। যার যার প্রাণ এখন তার তার হাতে। এটাই তো সমস্যা, আমরা সবাই ভয় পেয়ে বসে আছি। রাষ্ট্র এখন আইন দিয়ে শাসিত হয় না, ভয় দিয়ে হয়। শোন, তোর নাম অভয় বলে অকারণ দুঃসাহসী হয়ে যাস না কিন্তু। নীলাঞ্জনা আর রুম্পির কথাটা ভাব একবার। কথা বলতে বলতে সূর্য চোখ পড়ল অভয়ের টেবিলের ওপরের ডেস্কটপটাতে, যেখানে দ্য টাইমস অফ সিন্ধের ওয়েবসাইটটা খোলা ছিল। ব্রিলিয়েন্ট, তোর লেটেস্ট আর্টিকেলটাও তো পাবলিশ হয়ে গেছে। কনগ্রাচুলেশনস। ও বাবা, তুই দেখ কি আসছে। আমি চললাম, তুই সামলা। সূর্য কথাটা বলেই কেটে পড়ল। অভয় দেখল যে অফিসের অন্য প্রান্ত থেকে লাবণ্য একখান ভাবিন মুখ নিয়ে এক দৃষ্টিতে অভয়ের দিকেই তাকিয়ে ওর দিকেই এগিয়ে আসছে। অভয় চাপা স্বরে নিজেকেই বলল, ও গড, নট এগেইন। এতক্ষণে লাবণ্য এসে একটা খালি চেয়ার টেনে নিয়ে অভয়ের পাশে বসেছে। তুই আমাকে ইগনোর করছিস কেন? এতগুলো টেক্সট করলাম, এতবার কল করলাম, নো রিপ্লাই। কি বলবো তোকে আমি? কিছু তো বল। কথা বলছিস না কেন আমার সাথে? বলার কিছু নেই লাবণ্য, তুই আমার থেকে যেটা চাস আমি তোকে সেটা দিতে পারবো না, সিম্পল। কি এমন চাই? একটু অ্যাটেনশন, একটু কেয়ারিং বিহেভিয়ার, এইটুকুই তো চাই। আই হ্যাভ এ ওয়াইফ ফর গডস সেক। একটা ছোট মেয়ে আছে আমার। আমি কি তোকে একবারও বলেছি তোর ওয়াইফকে ছেড়ে দিতে, তোর মেয়েকে ছেড়ে দিতে? আমি জাস্ট তোর থেকে আমার জন্য, আমাদের জন্য কিছু সময় চাইছি। ইউ আর বেসিক্যালি আস্কিং মি টু চিট অন মাই ওয়াইফ। তাহলে আমাদের মধ্যে যেটা হয়েছিল সেটা কি ছিল বল? সেটা কি পুরোটা মিথ্যে ছিল? আস্তে কথা বল লাবণ্য, সবাই তাকিয়ে আছে। না, তুই উত্তর দে আমাকে। ওটা জাস্ট এক রাতের ব্যাপার ছিল, অফিসের পার্টি ছিল, আই ওয়াজ ড্রাঙ্ক, ইউ আর ড্রাঙ্ক, ইট হ্যাপেন্ড, ইট শুডন্ট হ্যাভ। তোদের তোদের ছেলেদের কাছে এই কথাগুলো বলাটা খুব সহজ না রে। ইট হ্যাপেন্ড, ইট শুডন্ট হ্যাভ। দেখ লাবণ্য, এখন সময় এমনিই খারাপ যাচ্ছে, চারিপাশে তাকিয়ে একবার দেশের অবস্থাটা দেখ। আর তুই এখন আমার সাথে অ্যাফেয়ারের কথা ভাবছিস? কিন্তু অভয়, এই নীলাঞ্জনা কল করছে, এক সেকেন্ড। অভয় একটা সাইডে গিয়ে কলটা রিসিভ করলো। হ্যালো, এ কি এইভাবে কাঁদছো কেন? কি হয়েছে? আমার রুম্পিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? রুম্পির স্কুল থেকে আমাদের প্রিন্সিপাল ফোন করেছিল, টিফিন ব্রেকে নাকি রুম্পি ক্যান্টিনে গেছে। তারপর থেকে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। নীলু কেঁদো না, আমি দেখছি, আমি এক্ষুনি দেখছি। আমাদের রুম্পি কিছু অবস্থা তো, রুম্পি
ঠিক আছে তো? আমি এক্ষুনি দেখছি, তুমি চিন্তা করো না। অভয় ফোনটা কেটে দিল। কি হয়েছে অভয়? সব সব ঠিক আছে তো? এই লাবণ্য, ন্যাকামি করিস না তো, জাস্ট লিভ মি অ্যালোন। সূর্য, সূর্য! অভয় ডাক শুনে সূর্য হন্তদন্ত হয়ে ছুটে এলো। কি হয়েছে? কি ব্যাপার? এরকম দেখাচ্ছে কেন তোকে? এই রুম্পিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, একটু আসবি আমার সাথে? হ্যাঁ চল। সূর্যকে নিয়ে অভয় আবার পুলিশ স্টেশনে গেল। ওখানে গিয়ে সব বলাতে ইন্সপেক্টর সাহেব জিজ্ঞেস করলো, কোথায় যেতে পারে আপনার রুম্পি? রুম্পি একা একা কোথাও যাওয়ার মতো মেয়ে নয় ইন্সপেক্টর, ও খুব বাধ্য। তাও আপনি একবার রুম্পির প্রিয় জায়গাগুলোকে দেখুন। আমি আমার টিম নিয়ে ইনভেস্টিগেট করছি এক্ষুনি। এরপর গোটা দুপুরটা অভয় সূর্যর সাথে গোটা শহর ঘুরে ঘুরে রুম্পির প্রিয় জায়গাগুলোতে রুম্পিকে খুঁজতে লাগলো। রুম্পির প্রিয় রেস্টুরেন্ট, জামা কাপড়ের দোকান, পার্ক, মিউজিয়াম, ওর বেস্ট ফ্রেন্ডের বাড়ি, এই সব জায়গাতে তন্ন তন্ন করে খোঁজার পরেও রুম্পির কোনো হদিশ মিলল না। বিকেল 5:30 নাগাদ ইন্সপেক্টর সাহেব অভয়ের মোবাইলে একটা লোকেশন পাঠিয়ে ওই লোকেশনে আসতে বলল। জায়গাটা শহরের আরেক প্রান্তে। পৌঁছতে পৌঁছতে বাজলো 6:30। ওখানে পৌঁছে অভয় দেখল যে রাস্তার ধারে একটা বিশাল ফাঁকা মাঠ, যার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা যায় না। সূর্য তখন অস্ত যাচ্ছে, আর ওই আলোতে গোটা জায়গাটা একটা সুন্দর সোনালী রঙে ভরে গেছে। মাঠটার মাঝখানে গোল করে দাঁড়িয়ে আছে কিছু পুলিশ। অভয় আর সূর্য সেই দিকেই হেঁটে গেল। ওখানে গিয়ে তারা যে দৃশ্য দেখল তাতে শয়তানেরও পিলে চমকে যায়। লম্বা ঘাসগুলোর উপর পড়ে আছে একটা স্কুল ইউনিফর্ম পরা ছোট্ট মেয়ের মৃতদেহ। ইউনিফর্মটা বিচ্ছিরিভাবে পেটের তলার জায়গাটা থেকে ছেঁড়া, দেহটা রক্তাক্ত। গোধূলির কোণে দেখা আলোতে অভয় তাকিয়েছিল নিজেরই মেয়ে রুম্পির ক্ষতবিক্ষত লাশের দিকে। অভয় একদম ভেঙে পড়ল। হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে অভয় নিজের মেয়েকে বুকে টেনে নিল। অভয় সাদা জামাটা নিমেষের মধ্যে লালে পরিণত হলো। রোজ সকালে যত্ন করে ঘুম থেকে তোলার মতো করে অভয় রুম্পিকে ডাকতে লাগলো। রুম্পি, রুম্পি, ওঠ মা, দেখ দেখ বাবাই চলে এসেছে। তাকা একবার বাবাইয়ের দিকে, তাকাচ্ছিস না কেন? রাগ হয়েছে? আইসক্রিম খাবি? সব কটা ফ্লেভার এনে দেবো। ওঠ না মা, উঠছিস না কেন মা? ওঠ না। অভয়, রুম্পি আর উঠবে না অভয়, তুই নিজেকে সামলা। তুই কিচ্ছু জানিস না, রুম্পি উঠবে, ঠিক উঠবে। ইন্সপেক্টর সাহেব, আপনি একবার ডাকুন না রুম্পিকে, আপনি একবার ডাকুন না। অভয়বাবু, আপনার বন্ধু ঠিক বলছে, রুম্পি আর উঠবে না। এই রুম্পি, রুম্পি ওঠ না, রুম্পি, রুম্পি, রুম্পি উঠছে না কেন? She was raped and then murdered. আমার এতটুকু মেয়েটাকে ওরা, রুম্পি কি দোষ করেছিল? কি দোষ করেছিল? আমি আপনাকে আগেই সাবধান করেছিলাম অভয়বাবু যে একটু বুঝে শুনে শত্রু বানান। আপনি শোনেননি। আপনার রুম্পির এই অবস্থার জন্য আজকে সব থেকে বেশি দায়ী আপনি নিজে। ইন্সপেক্টর, আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? কখন কাকে কি বলতে হয় সেটা আপনি জানেন না? অদ্ভুত। চল অভয়, আমি তোকে বাড়ি পৌঁছে দিচ্ছি। সূর্য অভয়কে একদম বাড়ির দরজাতে ড্রপ করে দিল। সাবধানে থাকিস অভয়, নীলাঞ্জনাকে কিন্তু তোকেই সামলাতে হবে। অভয় কোনো উত্তর না দিয়ে বাড়ির ভেতরে চলে গেল। বাড়িতে ঢুকতেই নীলাঞ্জনা ছুটে এলো। কি গো, রুম্পিকে খুঁজে পেলে? এ কি, তোমার জামা লাল কেন? অভয় ছলছলে চোখ নিয়ে নীলাঞ্জনার দিকে তাকালো। নীলাঞ্জনার কিছু বুঝতে বাকি রইল না। নীলাঞ্জনা আতঙ্কে অভয়ের জামার কলারটা টেনে ধরল। না,
অভয়, না, এটা হতে পারে না। তুমি তুমি বলেছিলে তুমি থাকতে রুম্পির কিচ্ছু হবে না। তুমি তুমি আমাকে কথা দিয়েছিলে অভয়, তুমি আমাকে কথা দিয়েছিলে। অভয় নিজের জামা থেকে নীলাঞ্জনার হাতটা সরিয়ে নিয়ে বলল। আই এম সরি নীলাঞ্জনা। নীলাঞ্জনা বেডরুমে গিয়ে একটা ব্যাগ বের করে নিজের জামা কাপড় কোনো রকম তার ভেতর ভরতে লাগলো। অভয় ক্লান্ত স্বরে জিজ্ঞেস করল, এটা কি করছো নীলু? অভয়, তুমি সত্যি আমাদের কথা কোনোদিনও ভাবোনি। এরম বলো না নীলু, রুম্পি আমারও মেয়ে ছিল। আর আজ তোমারই জন্যে রুম্পি আর নেই। এতবার বারণ করেছিলাম আমি, একবারও আমার কথা শুনলে না, একবারও না। নীলু প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি আমার রুম্পির খুনির সাথে একই ছাদের তলায় থাকতে পারবো না। আর শুধু রুম্পির খুন, তুমি তো তোমার এক খুনিকে পর্যন্ত করেছে অভয়। ছি অভয়, ছি। নীলাঞ্জনা ঠিক কি বলল শেষে এটা অভয় বুঝে উঠতে উঠতে নীলাঞ্জনা বাড়ি থেকে বেরিয়ে গেল। অভয় নিজের ফোনে মিটবুক খুলে যেটা দেখল তাতে সে আরও মূর্ছে পড়ল। হ্যাশট্যাগ হ্যাং অভয়, হ্যাশট্যাগ ছি অভয় ছি, হ্যাশট্যাগ শেম অন জার্নালিজম, এরম জিনিসগুলো মিটবুকে ট্রেন্ড করছে। আর ভাইরাল হয়েছে একটা পোস্ট যেটা লিখেছে লাবণ্য অভয়ের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং ধর্ষণের অভিযোগ করেছে। পোস্টটা দেখে অভয়ের পাগল লাগতে লাগলো। ও সাথে সাথে লাবণ্যকে কল করলো, কিন্তু কলটা করেই অভয় বুঝতে পারলো যে লাবণ্য নাম্বারটা ব্লক করে রেখেছে। অভয়ের মনটা লাবণ্যের প্রতি ঘেন্নায় ভরে গেল। এত বড় মিথ্যে কথাটা লিখতে পারলো লাবণ্য। অভয় মাথার চুল ছিঁড়তে নিজের স্টাডিতে গেল। অভয়ের স্টাডিটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় হওয়া বিপ্লব আর বিপ্লবীদের ছবি দিয়ে সাজানো। আর তার সব কিছুর মাঝে রয়েছে একটা ফটো ফ্রেম, যেটার ভেতর থেকে নীলাঞ্জনা আর রুম্পি হাসি মুখে অভয়ের দিকে তাকিয়ে আছে। অভয় ছবিটার সামনে গিয়ে দাঁড়ালো। ওর চোখটা আবার ছলছল করে উঠল। অজান্তেই গলা দিয়ে ভাঙা স্বরে বেরিয়ে এলো একটা গান। বেলা চাও বেলা চাও বেলা চাও 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 una mattina mi sono svegliato, ho trovato l'elba sole, oh partigiano, portami via, oh bella ciao, bella ciao, bella ciao, 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 partigiano, portami via, che mi sento di morire, e sono da partigiano. অভয় ফোনটা তুলে দেখল যে চিফ এডিটরের কল আসছে। অভয় কলটা রিসিভ করে বলল, আমি জানি আপনি কেন ফোন করেছেন। আমি আপনাকে রেজিগনেশন লেটারটা পাঠিয়ে দেবো। আপনাকে কষ্ট করে আমাকে ফায়ার করতে হবে না। আমি সেটা বলার জন্য কল করিনি অভয়। আই এম লিভিং দিস কান্ট্রি, রাদার ফ্লিইং। কেন ম্যাম? সব রকম মিডিয়ার কন্ট্রোল গভর্নমেন্ট নিয়ে নিয়েছে, which
also includes the times of stint. And also, I have been fired. Apparently, in this Shonar Sindhu Desh, no woman can hold such a high post. You take care of her, and if possible, leave this country. ইয়েস ম্যাম, আমি ভেবে দেখছি। And one last word before I go, Abhay. লাবণ্য তোমার এগেনস্টে যেটা পোস্ট করেছে ওটাও নিজের থেকে করেনি, ওকে দিয়ে করানো হয়েছে। প্লিজ ট্রাই নট টু হেট হার। করানো হয়েছে মানে? শি ওয়াজ থ্রেটেন্ড যে ও যদি এটা না করে তাহলে ওর অবস্থাও রুম্পির মতো হবে। বাই অভয়, টেক কেয়ার। ফোনটা রেখে অভয় প্রচণ্ড ক্লান্ত বোধ করল। একদিনে এত কিছু হয়ে গেল। জীবনটা শুধুমাত্র একদিনে এইভাবে ছারখার হয়ে যেতে পারে? অভয় নিজের সাথে না হলে হয়তো অভয় এটা বিশ্বাস করতে পারত না। অভয় যে এখনো ঠিক বিশ্বাস করতে পারছিল ব্যাপারটা, তা নয়। অন্ধকার ঘরে বসে অভয় যত বেশি করে সারাদিনের ঘটনাগুলো ভাবতে লাগলো, অভয় নিজেকে ততটাই অসহায় লাগতে লাগলো। আর থাকতে না পেরে সে একটা মোটা দড়ি নিয়ে এসে ওটাতে ফাঁস দিয়ে ওটা সিলিং ফ্যানটার সাথে ঝুলিয়ে দিল। তারপর নিজের টেবিলে গিয়ে একটা কাগজ আর কলম বার করলো, সুইসাইড নোট লিখবে বলে। অভয় লেখা শুরু করতে যাবে, ঠিক এমন সময় ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজলো। আর তার সঙ্গে ঘরের জানালা দিয়ে ভেসে এলো পাশের বাড়ি থেকে আসা রেডিওর আওয়াজ। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণ শুরু হচ্ছে। নমস্কার প্রিয় সিন্ধুবাসী, আজ থেকে শুরু হতে চলেছে সিন্ধু দেশের স্বর্ণযুগ। এখানে আইন অমান্যকারী দেশদ্রোহীদের কড়া শাস্তি হবে, কারণ এই সিন্ধু দেশ শুধুমাত্র আর্যবংশীদের দেশ। এখানে প্রত্যেকটা সন্ত্রাসবাদী ইমাদদের জায়গা একটাই, আর যেটা হলো গিয়ে আটক শিবির। কেউ যদি কোনো ইমাদের সাহায্য করে তাহলে তাকে ওই ইমাদের সাথে ওই আটক শিবিরেই পাঠানো হবে। এই দেশে কেউ যদি ভেড়া খায় তাহলে তাকে সঙ্গে সঙ্গে ফাঁসি দেওয়া হবে। এই দেশে ঘরের লক্ষ্মী নারীদের বাড়ির বাইরে বেরিয়ে কাজ করার কোনো দরকার নেই। আমাদের দেশের কাজকর্মের ভার নেওয়ার জন্য যথেষ্ট পুরুষ আছে, তাই না? আর ওই 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 সংবাদ মাধ্যম এবং তাদের সাথে সাথে অনেক নাগরিকরা আজকাল বড্ড মিথ্যে রটায়। তাই এখন থেকে সবাইকে সরকারি নজরদারিতে রাখা হবে। এই দেশে আমরা শুধুমাত্র আমাদের মাতৃভাষা বলবো, বাংলা বলবো। ইংরেজি শিক্ষা এখন থেকে আর কোনো বিদ্যালয়তে দেওয়া হবে না। আর আমি আমার প্রিয় দেশবাসীদের এটাও নিবেদন করবো যে তারা যেন পশ্চিমী পোশাককে বর্জন করে শুধুমাত্র সিন্ধু পোশাক পরার অভ্যেস করে তোলে। আর আপনারা তো সবাই জানেন যে যত মত তত পথ, আর তার ফলে লোকে বুঝতে পারে না যে সঠিক পথ কোনটা। তাই সিন্ধু দেশে এখন থেকে গণতন্ত্রকে সরিয়ে স্বৈরতন্ত্র আনা হচ্ছে। এছাড়া আর যা নতুন নতুন আইন আসবে তা সময়ের সাথে সাথে আপনাদের সবাইকে জানাতে থাকা হবে, সেটা নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই। তবে মনে রাখবেন সিন্ধুবাসী, আপনি যদি সত্যি করে দেশভক্ত হন তাহলে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু আপনি যদি দেশদ্রোহী হন তাহলে আপনার নিশ্চয়ই ভয় পাওয়া উচিত। যাই হোক, সবাই ভালো থাকবেন। জয় সিন্ধু দেশ। এই কথাগুলো শুনে অভয় বেশ অনেকক্ষণ চুপচাপ বসে রইল। সুইসাইড নোটটা সে আর লিখতে পারল না, বরং তার কলম দিয়ে বেরিয়ে এলো কবিগুরুর লেখা কিছু ইংরেজি লাইন। Freedom from fear is the freedom I claim for you, my motherland. Freedom from the burden of the ages, bending your head, breaking your back, blinding your eyes to the beckoning call of the future. Freedom from the shackles of slumber wherewith you fasten yourself in night stillness, mistrusting the star that speaks of truth's adventurous paths. Freedom from the anarchy of destiny. Whole sails are weakly yielded to the blind, uncertain winds, and the helm to a hand ever rigid and cold as death.
Freedom from the insult of dwelling in a puppet's world, where movements are started through brainless wires, repeated through mindless habits, where figures wait with patience and obedience for the master of show to be stirred into a mimicry of life. লেখাটা শেষ করে অভয় তাকিয়ে রইল সিলিং ফ্যান থেকে ঝুলতে থাকা ফাঁসির দড়িটার দিকে। সে আর সত্যি বুঝতে পারছে না যে তার কি করা উচিত। আপনারা এতক্ষণ শুনছিলেন বেলা চাও। গল্প, শব্দ পরিকল্পনা ও পরিচালনা করেছে অমর্ত্য। গল্পের কথক শিলাদিত্য সরকার। অভয় চরিত্রে অমর্ত্য, নীলাঞ্জনা চরিত্রে অস্মিতা সাহা, স্বরাষ্ট্রমন্ত্রী ভূমিকায় অয়ন মণ্ডল, এডিটরের ভূমিকায় রূপসা রয়, সূর্যর চরিত্রে শোভন সাহা, রিপোর্টার ও লাবণ্যর ভূমিকায় ধৃতি বাসু, রুম্পির চরিত্রে জয়স্মিতা গাঙ্গুলি, পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় সোহন সেনগুপ্তা, যুবনেতার কণ্ঠে সৌপর্ণ সরকেল এবং অন্যান্য চরিত্রে সাকিব পাল। পিয়ানোতে ছিল অরিত্র কুণ্ডু, আর নাটকটির পোস্টার ডিজাইন করেছে শ্রীজা ঘোষ। আপনাদের আজকের গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। পরের সপ্তাহে যন্ত্রদানব আবার হাজির হবে আরেকটি নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য শুভ সন্ধ্যা।